বৈশাখ মাসের বয়স হাজার বছরের চেয়েও বেশি হবে। তবে আজকের এই দিনে যেভাবে জাঁকজমকপূর্ণ উপায়ে নববর্ষ উদযাপন করা হচ্ছে এবং উৎসব আনন্দ পালন করা হচ্ছে, এর ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যা অনুযায়ী ২৭টি নক্ষত্রের নাম থেকে মাসের নামগুলো এসেছে। যেমন বিশাখা থেকে এসেছে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে এসেছে জ্যৈষ্ঠ, এভাবে অন্যান্য নামগুলো এসেছে। তো ওই নামকরণের পদ্ধতি এটা বেশ প্রাচীন, যার বয়স হাজার বছরের চেয়েও হয়তো বেশি হবে। বেদ ও সংহিতাতেও এগুলো পাওয়া যায়। ৭৮ খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া শকাব্দ, আমরা যেমন বঙ্গাব্দ গণনা করি, এখনও ভারতীয় বিভিন্ন পঞ্জিকায় তারা শকাব্দ গণনা করে। এই শকাব্দে ৭৮ খ্রিস্টাব্দ থেকে যেটা শুরু হয়েছে, সেখানেও এই নামগুলো বিদ্যমান ছিল। তবে একটা মজার ব্যাপার হলো, প্রাচীন অনেক পঞ্জিকাই বছরের শুরু হতো অগ্রহায়ণ মাস দিয়ে, বৈশাখ দিয়ে নয়। অগ্রহায়ণ শব্দের অর্থই হলো বছরের শ্রেষ্ঠ সময় অথবা বছরের শুরুর অংশ। শ্রেষ্ঠ অংশ অথবা শুরুর অংশ উভয়টাই হতে পারে। অগ্র প্লাস হায়ন উভয়টা মিলে হয়েছে অগ্রহায়ণ। তো কৃষিজীবী সমাজে আমন ধান কাটার সময়কেই বছরের শুরুর সময় হিসাবে গণ্য করা হতো। তো বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে গণ্য করার কৃতিত্ব মৌলিকভাবে মুঘল সম্রাট আকবরের, অথবা তার সময়কার তার সভার জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজির। আকবর যখন ফসলি সন, যেটা পরবর্তীতে বঙ্গাব্দ সন হিসেবে পরিচিত হয়, এটা যখন চালু করেন, তখন তিনি দেখলেন চৈত্র মাসে ফসল কাটা শেষ হয়। ফসল কাটার পর বৈশাখ মাসে খাজনা আদায় করাটাই তো সুবিধাজনক। তাই তিনি বৈশাখকে বছরের শুরুর মাস হিসেবে নির্ধারণ করেন। সুতরাং বৈশাখ মাসটি আদি অকৃত্রিম হলেও একে নববর্ষের প্রথম দিন বানিয়ে উৎসব করার যে প্রথা, তা মূলত মোঘলদের খাজনা আদায়ের সুবিধার্থে করা একটি প্রশাসনিক সিদ্ধান্তের ফল মাত্র। বঙ্গাব্দের গণনা শুরু হয়েছিল হিজরি ৯৬৩ সাল থেকে। এই ৯৬৩ সাল অর্থাৎ যেই বছর সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেছিলেন। তো তার সেই সময়কে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য তিনি এই বছর থেকে বঙ্গাব্দের গণনা শুরু করেন। সে সময়ের নাম ছিল তারিখে এলাহি। যেহেতু সম্রাট আকবর দিন এলাহি প্রণয়ন করেছিলেন, তিনি এই সন, ফসলি সন যেটা বানিয়েছিলেন, এর নামও দিয়েছিলেন তারিখে এলাহি। এটা পুরো মোঘল সাম্রাজ্যেই তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু এক জিনিস তো সব জায়গায় সমান জনপ্রিয়তা লাভ করে না। তো ভারতের অন্যান্য প্রান্তে এটা তেমন জনপ্রিয় না হলেও বাংলা সুবায় অর্থাৎ বাংলা প্রদেশে এটা স্থায়ী রূপ পেয়ে গেল। বাংলার কৃষি ও খাজনা আদায়ের সাথে এটা অঙ্গাঙ্গিভাবে মিশে গেল। এখন হিজরি চান্দ্রবর্ষ হওয়ায় সেটা যেহেতু বছরে ৩৫৪-৫৫ দিন হয়, তো যার কারণে তাদের খাজনা আদায় করে একটা ঝামেলা হতো। কখনো এমন হতো যে হিজরি বছর পুরো হয়ে গেছে কিন্তু এখনও ফসল কাটাই হয়নি। তো সব মিলিয়ে এটা তাদের জন্য একটা জটিল বিষয় ছিল। তো এখন হিজরি চন্দ্রবর্ষ হয়, ফসলের সাথে যেহেতু মিলতো না, তো এই মাসের গণনা ও দিনের হিসাব নেওয়া হলো প্রাচীন ভারতীয় সৌরপঞ্জিকা থেকে। তো এখন এই বিশেষ মিশ্রিত ক্যালেন্ডার কিভাবে মিশ্রিত, এটা আমরা ব্যাখ্যা করলাম। এই মিশ্রিত ক্যালেন্ডারটি যেহেতু বাংলার কৃষিকে কেন্দ্র করেই পরবর্তীতে বিকশিত হয়েছে, তাই এর নামের সাথেই বঙ্গ শব্দটা যুক্ত হয়ে গেছে। তো এটা বাঙালির উদ্ভাবন না হলেও যেহেতু বাংলা ভূখণ্ডে টিকে গেছে, এজন্য এটা এখন বঙ্গাব্দ হিসাবেই পরিচিত হয়েছে। আর আজকের এই দিনে পান্তা ইলিশের যে প্রথা আমরা দেখতে পাই, এটা তো সাম্প্রতিক শহুরে সংযোজন। ১৯৮৩ অর্থাৎ ৯০-র দশক থেকে রমনার বটমূল থেকে এটা জনপ্রিয়তা লাভ করে। আর এই যে বঙ্গাব্দ, এটাও আসলে সব জায়গায় যে একই দিনে পালিত হয় বিষয়টা তা নেই। যে আমাদের এই বাংলায় অর্থাৎ বাংলাদেশে এটা পালিত হচ্ছে আজ অর্থাৎ ১৪ই এপ্রিল, কিন্তু পশ্চিমবঙ্গে এটা পালিত হবে আগামীকাল অর্থাৎ ১৫ই এপ্রিল। আবার দিনের গণনা শুরু হবে সূর্যোদয় থেকে নাকি রাত ১২টা থেকে, এটা নিয়েও মতবিরোধ রয়েছে। বাংলা একাডেমি মনে করে রাত ১২টা থেকে, আর সনাতন পদ্ধতি হলো সূর্যোদয় থেকে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা গোজামিলের ভেতর দিয়ে এটা চলছে। তো সার্বিকভাবে বলা যায় আজকের এই জাঁকজমকপূর্ণ নববর্ষ উদযাপন কোনোভাবেই হাজার বছরের উৎসব না, হাজার বছরের ঐতিহ্য না, বরং এটা মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত জমিদারি শোষণ ও খাজনা আদায়ের একটা প্রতীক এবং একটা স্মারক মাত্র। সুতরাং এটা নিয়ে খুব বেশি ফ্যান্টাসিতে লিপ্ত হওয়ার কারণ দেখি না। ইতিহাস ভুলে গিয়ে এটাকে ব্যাপকভাবে হাজার বছরের ঐতিহ্য বলে চালিয়ে দিয়ে ভিন্ন একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করা, এটা আমি মনে করি কোনোভাবেই সততা এবং ইনসাফের দাবি হতে পারে না।